পৃষ্ঠা 223। আমার ঢাকা দর্শন চলছে। 3। বীরভূমের খ্যাতনামা সাহিত্যসেবী রায়বাহাদুর নির্মল শিব বন্দ্যোপাধ্যায় কিছুদিন কাশীবাস করিয়াছিলেন। কাশীবাস করিয়াছিলেন পুণ্য সঞ্চয়ের জন্য নয়, নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। ঠিকানা ছিল আউধ গিস্টি, আর রস্যৌ দ গয়দীর্ঘই দন্তের শয়টায় রস্যই। কথা সাহিত্যিক শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায় সে সময় ভোলা ময়রার গলি ছাড়িয়া কাশীবাসী হইয়াছিলেন। তিনি বোধ হয় দ্বিতীয় দ্বার পরিগ্রহণ পূর্বক সেখানে শিক্ষকতা করিতেছিলেন। কাশীর কিঞ্চিতের নন্দী শর্মা দাদামশাই কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বহুদিন হইতেই কাশীবাসী। শৈলজানন্দের সঙ্গে নির্মল শিবের পূর্ব হইতেই পরিচয় ছিল। দাদামশায়ের প্রিয় পাত্ররূপে সুপরিচিত ও বহু খ্যাত এবং প্রায় সর্বজন পরিচিত উত্তরার সুরেশচন্দ্র চক্রবর্তী কাশীধামের নাম করা ব্যক্তি। তিনি যোগাযোগ স্থাপন করিয়া দাদামশায়ের সঙ্গে নির্মল শিবের মিলন ঘটাইয়া দেন। নির্মল শিব দাদামশাইকে বীরভূমে পদার্পণের আমন্ত্রণ জানাইয়া আসেন। বহুদিন পরে অনেক লেখালেখির শেষে কেদারনাথ একদিন লাভপুরে শুভাগমন করিলেন। সঙ্গে সঙ্গে আমার নিকট সংবাদ পৌঁছিল, আমি লাভপুরে উপস্থিত হইলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তখন উদয়োন্মুখ কিংবা উদীয়মান। তিনি তখনও কলিকাতাবাসী হন নাই। গিয়া দেখিলাম দাদামশাই ও নির্মল শিবের সঙ্গে নির্মল শিবের ভগিনীপতি মুনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বসিয়া আছেন। সঙ্গীতজ্ঞ, বুদ্ধিমান, সাহিত্যরসিক, রাজনীতিবিদ, ব্যবহারে সুজন, নিপুণ ব্যবসায়ী, বন্ধুবৎসল মুনীন্দ্রনাথ দক্ষ সদালাপী এবং মজলিসী মানুষ ছিলেন। আলোচনা চলিতেছিল সাহিত্য লইয়া। দাদামশায়ের পাদবন্দনা করিবার পূর্বেই নির্মল শিব আমার পরিচয় দিলেন। শ্যালক নির্মল শিব আবাল্য পরিচিত অন্তরঙ্গ বন্ধু, প্রায় সমবয়সী, সদর প্রতিম স্নেহভাজন। তাই তাহাকে বাদ দিয়া মুনীন্দ্রনাথ মার্জিত রসিকতার সুতীক্ষ্ণ সায়ক সমূহ সাদরে নির্মল শিবের বন্ধুবর্গের অঙ্গপ্রত্যঙ্গেই নিক্ষেপ করিতেন। প্রথমত আমাকেও কিছু সহ্য করিতে হইত। এবারও তাহার ব্যতিক্রম ঘটিল না। ক্ষণ পরেই তারাশঙ্কর আসিলেন। পরিচয়ের পর আলাপ জমিয়া উঠিল। কয়েকদিন লাভপুরে কাটাইয়া দাদামশাইকে লইয়া শিউরির বাড়িতে আসিয়া উঠিলেন। বলিতে ভুলিয়াছি, যাত্রায় দাদামশাইয়ের সঙ্গে সশরীরে উপস্থিত ছিলেন কোষ্ঠীর ফলাফলের জয়হরি। দাদামশাই জামাতা ডাক্তার ছিলেন। জয়কেষ্ট বা জয়হরি বাবু তাহার কম্পাউন্ডার ছিলেন। জামাতার পরলোক গমনের পরও জয়কেষ্টবাবু পূর্বে স্নেহের সম্বন্ধ ত্যাগ করেন নাই। দাদামশায়ের নাতিদের দেখাশোনা করিতেন। এই দশাশয়ী মানুষটির ভোজনে যেমন রুচি তেমনই পটুত্ব ছিল। নির্মল শিবের আতিথেয়তারও কোনো ত্রুটি ছিল না। সুতরাং আমাদের দিন বেশ আনন্দেই কাটিতে লাগিল। নির্মল শিব একদিন শিউরির শিবরতন মিত্র ও বীরভূম বার্তার সম্পাদক দেবেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করিলেন। ভোজনান্তে নির্মল শিবের এক বন্ধু আসিয়া আমাদের সকলের একখানা ছবি তুলিলেন। বীরভূমের ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন সে সময় ব্রতচারী প্রবর্তক গুরুসদয় দত্ত মহাশয়। পৃষ্ঠা 224। দত্ত মহাশয় একদিন সন্ধ্যায় দাদামশাইকে তাহার কুঠিতে চায়ের আমন্ত্রণ জানাইলেন। দত্ত সাহেব কবিতা লিখিতেন, কয়েকটি দাদামশাইকে শুনাইলেন। নামের মহিমা, নাম করার স্মরণ। কুঠি হইতে ফিরিয়া দাদামশাই বলিলেন, ওহে, আমিও একসময় কবিতা লিখিতাম। মনে করো না, কাশীর কিঞ্চিতেই আমার কবিত্ব শক্তি নিঃশেষিত হইয়াছে। আমরা ধরিয়া বসিলাম, সঙ্গে যদি কোনো কবিতা থাকে শুনাইতে হইবে। অনেক সাধ্য সাধনার পর দপ্তর বাহির হইল, কয়েকটি কবিতা শুনাইলেন। পরে এই কবিতাগুলি বই আকারে ছাপা হইয়াছিল। আমি বইখানির নামকরণ করিয়াছিলাম উড়ো খই। এই নামেই দাদামশায়ের কবিতাগুলি ছাপা হইয়াছে। শিউরির দক্ষিণে কচু জোড় গ্রামে আমার শ্বশুর বাড়ি। মাঝে মাঝে আমি কচু জোড়ে গিয়া থাকিতাম। দাদামশাই এবং নির্মল শিবকে আমি কচু জোড়ে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করিলাম।
পূর্বদিন আমি শিউরি হইতে কচু জোড়ে চলিয়া আসিয়াছিলাম। পরদিন যথাসময়ে নির্মল শিব তাহার গাড়িতে দাদামশাইকে লইয়া কচু জোড়ে উপস্থিত হইলেন। জয়কেষ্টবাবুর সে সময় অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। শিউরি স্টেশনের নিকট তাহার কি একজন ডাক্তার পরিচিত ছিলেন। জয়কেষ্টবাবু তাহারই বাসায় গিয়া উঠিয়াছিলেন। আহারান্তে বিশ্রামের সময় দাদামশাইকে বহুদিনের পুরানো একখানা ছাপা বই দেখাইলাম, নাম লুপ্ত রত্নোদ্ধার। মলাটের উপর নাম লেখা কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আমার সন্দেহ ছিল এ কেদারনাথ কোন কেদারনাথ। বইটি কতকগুলি কবি গানের সংগ্রহ। নাম শুনিয়াই আগ্রহ ভরে হাত বাড়াইয়া বইখানি লইয়া হাসিতে হাসিতে তিনি বলিলেন, তাহার সেই হাসি এবং বলার ভঙ্গি এখনো আমার চোখের সামনে ভাসিতেছে। ওহে শর্মা, আমি এই অপকর্ম করেছিলাম। ছোট বই, ভিতরে পৃষ্ঠার উপরে আবার লেখা গুপ্ত রত্নোদ্ধার। কে নাকি লুপ্ত রত্নোদ্ধার নাম দিয়া একখানি বহি বাহির করায় এই লুপ্ত গুপ্ত লুকোচুরির বিভ্রাট ঘটিয়াছিল। পূর্ণিয়ায় ফিরিয়া গিয়া দাদামশাই আমায় পত্র লিখিলেন, একবার কলিকাতা যাওয়া দরকার, কোনো নিরালা আশ্রয় পাইলে যাইতে পারি। আমি অনেক ভাবিয়া চিন্তিয়া উত্তর লিখিলাম, কলিকাতার নাট্যকার অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের বাসায় আসিয়া উঠিতে পারেন। কোনো ঝঞ্ঝাট নাই, ভদ্রলোক থিয়েটার লইয়া ব্যস্ত থাকেন। বাড়িতে আমরা দুইজন থাকিব। রাত্রে এবং সকালে গৃহস্বামীর সঙ্গে দেখা হইবে। খাওয়ার পর বিশ্রাম আনতে তিনি থিয়েটারে চলিয়া যাইবেন। চিঠি লেখালেখিতেই অনেক দিন কাটিয়া গেল। চণ্ডীদাস সম্পাদনে কলিকাতা গিয়া অপরেশচন্দ্রকে সমস্ত জানাইলাম। তিনি শুনিয়া মহা খুশি হইলেন এবং আমি যে এই ব্যবস্থা করিয়াছি তাহার জন্য আমাকে আশীর্বাদ করিলেন। বেশ ছিলাম কলিকাতায়, কেমন দৈব দুর্বিপাক, আবার আমাকে ঢাকায় ছুটিতে হইল। আমি চণ্ডীদাস সম্পাদনার কাজে মোট 4 বার ঢাকায় গিয়াছিলাম। 2 বার ছিলাম ছাত্রাবাসে, 2 বার উঠিয়াছিলাম ভট্টশালীর বাসায়। আমি কলিকাতার চিঠি ঢাকায় পাইলাম। দাদামশাই লিখিয়াছেন কলিকাতা যাইতেছি। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, পত্র পাঠ, চলিয়া আসুন। এত নম্বর জয়মিত্রের গলিতে অপরেশচন্দ্রের বাসায় উঠিবেন। সঠিক ট্রেনের সময় জানাইলে স্টেশনে 1-2 লোক এবং গাড়ি থাকিবে। পৃষ্ঠা 225। সাক্ষাতে দেখা দেখি না থাকিলেও ক্ষতি নাই, উভয়েই উভয়কে চেনেন। ভদ্দরে ভদ্দরে আলাপ হইলেই লাভ। অপরেশচন্দ্রকেও সমস্ত জানাইয়া দিলাম। কয়েকদিন পরই দাদামশায়ের এবং অপরেশচন্দ্রের পত্র পাইলাম, কলিকাতায় আসুন। এইবার ঢাকায় ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ সাহেবের এবং জসিম উদ্দিন সাহেবের অনুরোধে কলেজের ছাত্রগণের নিকট পদাবলী বিষয় 2 দিন কিছু কিছু বলিয়াছিলাম। 2 দিনই ডক্টর শ্রী সুশীল কুমার এবং ডক্টর ভট্টশালী প্রভৃতি উপস্থিত ছিলেন। কলিকাতায় আমার নিকট সংবাদ পাইয়া কার্যপলক্ষে কবি মোহিতলাল কলিকাতায় আসিয়া দাদা মহাশয়ের সঙ্গে দেখা করিয়াছিলেন এবং আমায় সংবাদ দিয়াছিলেন। ঢাকা হইতে কলিকাতায় আসিয়া দেখি অপরেশচন্দ্রের বাসা তীর্থক্ষেত্রে পরিণত হইয়াছে। মনীষী রাজশেখর বসু আসিয়া দেখা করিয়া গিয়াছেন। তাহার পর ছোট বড় কত সাহিত্যিক যে আসিয়াছেন সেসবের লেখা জোখা নাই। দাদামশাই নিরালা খুঁজিলে কি হইবে? কেমন করিয়া সংবাদ রটিয়াছে, একজনের মুখ হইতে আর একজন শুনিয়াছেন। যিনি শুনিয়াছেন তিনি শ্রদ্ধা নিবেদন করিতে আসিয়াছেন। কথায় আছে, ফুলের সৌরভ লুকানো থাকে না, হাত দিয়া সূর্যকে ঢাকা দেওয়া যায় না। দাদামশাই একলা বাহির হইতে চাহেন না, মোটরে চড়িতেও রাজি হন না। একদিন বলিলেন, চল তো প্রকাশকদের নিকট কিছু কিছু পাওনা আছে, আদায় করিয়া আনি। একখানি রিক্সা লইয়া বাহির হইলেন, সঙ্গে আমি। মনে আছে 2 জন প্রকাশকের নিকট কিছু কিছু পাইয়াছিলেন। পথে আসিতে আসিতে বলিলেন, অর্ধেক টাকা তুমি তোমার নিকট রাখো। জিজ্ঞাসা করিলাম, কেন? বলিলেন, তোমার অবস্থা তো জানা, আজ পর্যন্ত কিছু পাঠাইতে পারি নাই, বাড়ি গেলে শাকে বেগুনে সব খরচ হইয়া যাইবে, এই সময় টাকাটা লইয়া রাখো। আমি তাহাকে অনেক রকমে বুঝাইয়া বাসায় ফিরিয়া সমস্ত টাকা অপরেশচন্দ্রের জিম্মায় রাখিয়া দিলাম, কারণ দাদামশায়ের হাত বাক্সটি প্রায় খোলাই পড়িয়া থাকিত। অপরেশচন্দ্রের সঙ্গে দাদামশায় জমিয়াছিল ভালো। দাদামশায় আফিং খাইতেন,
অপরেশচন্দ্র কালাচাঁদের উপাসক ছিলেন। সকালে উঠিয়া চায়ের সঙ্গে একদলা করিয়া ওহিফেন গলাধ্যকরণ পূর্বক দুইজনে তাম্রকূট সেবনে এমন মজিয়া যাইতেন যে সেই দৃশ্য দেখিবার মতো ছিল। যেবার বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে দাদামশাইকে সম্বর্ধনা জানাইবার ব্যবস্থা হয়, সেবার পূর্ণিয়া হইতে আমিও আমন্ত্রিত হইয়াছিলাম। ভাগলপুর হইতে বনফুল লিখিলেন, আপনি ভাগলপুর চলিয়া আসুন, 2 দিন বিশ্রাম করিবেন, আমি আপনাকে পূর্ণিয়া লইয়া যাইব। আমি ভাগলপুরে গিয়া উপস্থিত হইলাম। দাদামশাইয়ের জন্য বীরভূমের মোরব্বা এবং খাস বালুশাই কিছু সঙ্গে লইয়াছিলাম। তখনকার দিনে ডালদার চলন ছিল না, তাই বালুশাইটি ভালোই তৈয়ারি হইত, আর মোরব্বা তো অতি উৎকৃষ্টই পাওয়া যাইত। একটা খাঁটি মানুষ বনফুল, শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়, পৃষ্ঠা 226। কৌন্তেয় অর্জুনের তুনটা ছিল অক্ষয়, তাই তিনি 2 হাতে তীর ছুঁড়িতেন এবং 2 হাত সমান ব্যবহার করিতে পারিতেন বলিয়া অর্জুনের নাম হইয়াছিল সব্যসাচী। বলাইয়ের কি নাম দিব? ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, রমন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, কোনটা রাখিয়া কোনটার নাম করিব? সর্ববিধ রচনাতেই তিনি সিদ্ধহস্ত। বাংলা সাহিত্যে এমন চৌকস লেখক 2টি নাই। কিন্তু সর্বাপেক্ষা বড় কথা, সাহিত্যিক বনফুল হইতে মানুষ বলাইচাঁদ অনেক অনেক উচ্চকোটির লোক। দুঃখের বিষয়, এমন একটা সুরসিক ব্যক্তি মিষ্ট রসিক নহেন। ভোজনে তিনি বিপরীত ধর্মী, তাই মোরব্বা তাহার মনোহরণ করিতে পারিল না। বালুশাইকেও তিনি সপ্রশংস দৃষ্টিতে দেখিলেন না। যথাসময়ে ডক্টর সুনীতি কুমার প্রমুখ কলিকাতার দলের সহিত মিলিয়া কাটিহারে বলাইচাঁদের পিতৃদেবের অতিথি হইলাম। বলাইচাঁদের মাতা ঠাকুরানী তৎপূর্বে স্বর্গারোহণ করিয়াছেন। তাহার পূজার ঘরে আমার আহ্নিকের ব্যবস্থা হইয়াছিল। বলাইচাঁদের এক ভ্রাতৃবধূ ফুল তুলিয়া, চন্দন ঘষিয়া সমস্ত আয়োজন ঠিক করিয়া রাখিয়াছিলেন। আহ্নিকের সময় বলাইয়ের পিতৃদেব আসিয়া একখানি ফটো দেখাইলেন। পূজার আসনেই তাহার স্থান হইয়াছে। ফটোখানি মুখুজ্জে মহাশয়ের। ইহারই চিত্র আছে বলাইচাঁদের জঙ্গমে। বনফুলের অতুলনীয় তুলিকা সে চিত্রকে অমর করিয়া আঁকিয়াছে। আহ্নিক শেষে মুখুজ্জে মশাইয়ের ফটোখানি মাথায় ঠেকাইয়া পূজার ঘর হইতে বাহির হইলাম। বলাইয়ের পিতৃদেব সমাগত সাহিত্যিকগণের আহারের উত্তম আয়োজন করিয়াছিলেন। এতদিনে আমি আমিষ ত্যাগ করিয়াছি, তাই বলাইয়ের এক ভ্রাতৃবধূ আমার জন্য পোস্ত রান্না করিয়াছিলেন। জিজ্ঞাসায় জানিলাম তিনি বীরভূমের শান্তিনিকেতনে অনেকদিন ছিলেন। সেখানেই পোস্ত পদার্থের সঙ্গে পরিচয় এবং রন্ধন শিক্ষা লাভ ঘটে। আমরা পূর্ণিয়ায় উপস্থিত হইলাম। পূর্ণিয়ার সজ্জনগণ এবং দাদামশায়ের দৌহিত্রগণ আমাদের আদর যত্নের এবং আহারের কোনো রূপ খুঁত রাখেন নাই। সেই প্রথম গুঁড়া দুধের মিঠাই খাইয়া আসি। দাদামশায়ের এক নাতি তৈরি করিয়াছেন। আমার মোরব্বা এবং খাস বালুশাই উপস্থিত করিলাম। দাদামশাই তাহার মেয়ের নিকট হইতে চাহিয়া লইয়া আমার সম্মুখেই সব জিনিসই একটু একটু চাখিয়া দেখিলেন। আমি পরিতৃপ্ত ও কৃতার্থ হইলাম। নিকটে ডাকিয়া বারবার জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে কেমন করিয়া আসিলে, রাস্তা খরচ কে দিয়াছে, যাইবার ট্রেন ভাড়া আদি যেন অতি অবশ্য তাহার নিকট হইতে লইয়া যাই। আমার দারিদ্র তাহাকে পীড়া দিত। তিনি প্রতি পত্রে আশীর্বাদ জানাইতেন এবং ব্রাহ্মণ কুলে জন্মিয়াছি, অতএব যেন অভাবের তাড়নায় কাতর না হই, শ্রী ভগবানের উপর নির্ভর রাখি, সে উপদেশও দিতেন। পূর্ণিয়াতেই তাহাকে শেষ দেখা দেখিয়া আসিয়াছিলাম, কিন্তু শেষ প্রণাম নিবেদন করিয়া আসি নাই। আজিও প্রতিদিন তাহার উদ্দেশ্যে প্রণতি জানাই। এই যাত্রায় কয়েকটি ঘটনার মধ্যে 2টি কৌতুকজনক ঘটনার উল্লেখ করিতেছি। কাটিহারে সাহিত্যিকের দল খাইতে বসিয়াছেন। কি একটা উপলক্ষে আমি বলিয়া উঠিলাম, পৃষ্ঠা 227। আমরা বড় মাঠো চালে চলিতেছি। হঠাৎ তারাশঙ্কর জিজ্ঞাসা করিলেন, মাঠো কি? আমি উত্তর করিলাম, বীরভূমের লোক মাঠো মানে জানো না? কথায় কথায় তর্কটা একটু উত্তাল হইতেই তারাশঙ্কর বলিয়া বসিলেন, লাভপুর অঞ্চলে যদি মাঠো কথা চলিত থাকে, আমি 10 টাকা দিব।
দেখিলাম তারাশঙ্কর অসহিষ্ণু হইয়া উঠিয়াছেন। আরও দেখিলাম দাদামশাই যেদিন লাভপুর গিয়াছিলেন সেই তারাশঙ্করে এবং আজ যখন তারাশঙ্করের দাদামশাইয়ের বাড়িতে চলিতেছেন, এই তারাশঙ্করের পার্থক্য কত। পূর্ণিয়া হইতে কলিকাতা আসিলাম। তারাশঙ্কর তখন আনন্দ চাটুর্যে লেনে ভাড়াটে বাড়িতে থাকেন। কিন্তু কার কয়াকার বৈষণ্যর উদ্ধৃতির মধ্যে কার কিনিয়াছেন। দুই একদিন মধ্যেই কি একটা উপলক্ষে তারাশঙ্করের বাসায় গিয়া তাহার মধ্যম ভাইকে দেখিলাম। এই ভাইটি শনিবারের চিঠিতে তখন চাকুরি করিতেছিলেন। তারাশঙ্করের সামনেই তাহাকে জিজ্ঞাসা করিলাম, মাঠো মানে জানো? ভাইটি বলিল, আমাদের লাভপুর অঞ্চলে মাঠো মানে নরম, চটপটে নয়। রংটা মাঠো অর্থাৎ উজ্জ্বল নয়। গরুটা মাঠো মানে ঢিমে তালে চলে। তরকারিটা মাঠো মানে তেমন নুন ঝাল হয় নাই। আমি তারাশঙ্করের পানে চাহিতেই তিনি আমার দিকে দুইখানি 10 টাকার নোট ছুঁড়িয়া দিলেন। তাহার ঔদ্ধত্যে বিস্মিত হইলাম এবং টাকা 20টি অনেক গঞ্জনা সহিয়া ফেরত দিয়া চলিয়া আসিলাম। পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিয়া আমাকে একখানি পত্র লিখিয়াছিলেন। দ্বিতীয় ঘটনা বনফুল ঘটিত। কোথা হইতে দেবদারু কাঠের বন্ধনীর মধ্যে কেরোসিনের বন্ধনী শেষ বাক্স জোগাড় করিয়া বনফুল আপনার মনোমতো একটা প্যাঁটরা বানাইয়াছিল। তাহারই মধ্যে বনফুলের কাপড় চোপড় আদি সর্বস্বই থাকিত। যাত্রাকালে প্যাঁটরাটি সঙ্গে ছিল। পথে বনফুল কিন্তু আমার টিনের সুটকেসটি লইয়াই ব্যস্ত থাকিত। তাহার মধ্যে আমার আহ্নিকের ঝুলিটি আছে, অথবা দরিদ্রের দ্রব্য কেন ট্রেনে মারা যায় কি উদ্দেশ্যে জানি না, সেটি বনফুলই নামাইত, বনফুলই উঠাইত। তাহার জন্য পথে আর কুলির দরকার হয় নাই। কাটিহারে নামিয়া খোঁজ লওয়া গেল, বনফুলের প্যাঁটরাটি পাওয়া যাইতেছে না। গোলমালে সকলের দৃষ্টি এড়াইয়া সেটি স্টেশনান্তরে চলিয়া গিয়াছিল। অবশ্য সঙ্গে সঙ্গে ফোন করার জন্য তাহার সন্ধান পাওয়া গেল এবং যথাকালে সেটি ফেরতও আসিল। এখন বনফুল কোন ধরনের বাক্স বা প্যাঁটরা যাত্রাপথে সঙ্গে লইয়া চলেন কে জানে। রবিবারের যুগান্তর, 26 ফেব্রুয়ারি 1961। পড়া চলছে পরের ফাইলে।